অশরীরীর ছায়ার কথা। মা সবাইকে স্বাগত জানাচ্ছি অশরীরী ছায়ার কথার 14 নম্বর এপিসোডে। এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে শুনছেন, কাদের সাথে শুনছেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোড হবে একটু অন্যরকম, ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং পুনর্জন্ম ও অতৃপ্ত আত্মার একটা রিভেঞ্জ নেওয়ার সত্যি ভৌতিক ঘটনা। আপনারা যারা যারা ঘটনা পাঠাতে চান তারা ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনা লিখে বা ভয়েস করে পাঠাতে পারেন। আমরা সেই ঘটনা সবার সামনে তুলে ধরব। আ লাভ মেড ইন হেভেন, আ রিভেঞ্জ বর্ন ইন হেল। অর্থাৎ যখন একটি অত্যন্ত খাঁটি ও পবিত্র ভালোবাসাকে নির্মমভাবে ভেঙে ফেলা হয়, তখন সেখান থেকে যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তা অত্যন্ত ভয়াবহ ও নিষ্ঠুর রূপ ধারণ করে। একটা পুরনো পরিত্যক্ত ভুতুড়ে রাজবাড়ির একটি সত্যি ভৌতিক ঘটনা। এই ঘটনাটি আমি নিজে কালেক্ট করেছিলাম। এই ঘটনাটি হয়তো আমার জীবনের সেরা শোনা কোনো সত্যি ভৌতিক ঘটনা হয়ে থাকবে। এই ঘটনাটি যখন আমি শুনেছিলাম তখন আমি পুরো একটা আলাদাই জগতে চলে গেছিলাম। যেন মনে হচ্ছিল যে ঘটনাটি আমাদের সাথেই ঘটেছে। যাই হোক, এই ঘটনাটি অনেক দিন আগের ঘটনা। তারা থাকতো বোম্বেতে এবং তার স্বামী যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানি একটা কন্ট্রাক্ট পায় একটা বড় পুরনো রাজবাড়ি, অবশ্যই সেটা ইংরেজদের, সেটা ভেঙে একটা রিসর্টে কনভার্ট করতে হবে। এই কোম্পানি থেকে ওই ছেলেটিকে ওই কাজটি জন্য ঠিক করা হয়। এরপর তারা ওই কাজটি পায় এবং ওই ভিলার জন্য রওনা দেয়। জায়গার নাম আমাকে বলতে বারণ করা হয়েছে, তাই আমি জায়গার নামটা উল্লেখ করছি না। তারা ট্রেনে করে সেই জায়গায় যায় এবং সেই রাজবাড়ি থেকে যে দেখাশোনা করতো সে তার ঘোড়া গাড়ি নিয়ে তাদেরকে নিতে আসে। এরপর তারা যখন সেই রাজবাড়ির কাছাকাছি যায় তখন তারা গাড়িটি থামিয়ে সেই ঘোড়া গাড়ি থেকে নিচে নেমে ওই রাজবাড়িটিকে দেখে এবং তারা মুগ্ধ হয়ে যায় পুরো। তার স্ত্রী বলে, কেন কেউ ওই এত সুন্দর রাজবাড়িটিকে ভেঙে রিসর্টে কনভার্ট করতে যায়? তখন তার বর বলে যে, তুমি এটা দেখছো কিন্তু এর থেকে হওয়া যা প্রফিট হবে সেইটা দেখছো না। আমাদের যে কতটা লাভ হবে তুমি বুঝতে পারছো না, এবং তুমি এটাও দেখতে পাচ্ছ না যে এটা কনভার্ট করার পর কত সুন্দর দেখতে হবে। যাই হোক, তারা আবার সেই ঘোড়া গাড়িতে উঠে পড়ে এবং রাজবাড়ির দিকে রওনা দেয়। এরপর তারা রাজবাড়িতে পৌঁছালে তারা রাজবাড়ির ভিতরে ঢোকে এবং রাতের লাঞ্চের জন্য চলে আসে। খেয়ে দিয়ে এবার তারা উপরে উঠে পড়ে, গিয়ে শুয়ে পড়ে। সেদিন আর কিছু হয় না। পরদিন থেকে শুরু হয় সেই ভুতুড়ে আশ্চর্যজনক ঘটনাগুলো। ছেলেটা রাত জেগে কাজ করছিল এবং তার স্ত্রী তার পাশের রুমটায় বিছানায় শুয়েছিল। হঠাৎ করে রাত্রিবেলা মেয়েটা যে রুমে শুয়েছিল সেই রুমের দরজাটা নিজে থেকেই একবার করে খুলছে, বন্ধ হচ্ছে, খুলছে, বন্ধ হচ্ছে। মেয়েটা দেখে
নিচে নেমে সেই দরজাটিকে বন্ধ করে দিয়ে আবার বিছানায় উঠে শুয়ে পড়ে। আবার সেই একবার খুলছে, বন্ধ হচ্ছে, খুলছে, বন্ধ হচ্ছে। এবার মেয়েটা একটু ভয় পায়। সে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নেমে সেই দরজার দিকে যায় এবং দরজাটা খুলে বাইরে গিয়ে দেখে কেউ নেই। এমন সময় হঠাৎ করে একটা চিল্লানোর আওয়াজ পাওয়া যায়। তখন মেয়েটা বলে, কে কে ওখানে? তারপর তারা সেখানে গিয়ে দেখে সেখানে কেউ নেই। এমন সময় কে যেন কাঁদতে শুরু করে। মেয়েটি ওই কাঁদার আওয়াজ শুনতে শুনতে ওই রাজবাড়িটির ফার্স্ট ফ্লোরে উঠে পড়ে এবং যখন সে ওই ফার্স্ট ফ্লোরের ওই রুমটাতে ঢুকতে যায় তখন তার বর অর্থাৎ ছেলেটি তাকে পিছন দিয়ে ডেকে দেয় এবং সে অত্যন্ত পরিমাণে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর ছেলেটি তাকে কোলে করে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয় এবং পরদিন সকালবেলা তার সাথে কথা বলে সব জিজ্ঞাসা করে কি হয়েছিল। মেয়েটির সাথে যা যা ঘটেছিল সেটা পুরোটা সেই ছেলেটাকে বলতে ছেলেটি বলে, দূর, ওইসব তোমার মনের ভুল, কিছু নেই এই বাড়িতে, তুমি বেকার বেকার চিন্তা করছো, পাহাড়ি জায়গা তো ওর জন্য একটু এসব আওয়াজ শোনাই যায়। ঠিক আছে, আমি দেখছি বলে ছেলেটি চলে যায় ওখান থেকে। আবার রাত্রি হয়, ছেলেটি নিজের কাজে আবার ব্যস্ত। মেয়েটি একটা সিডি ক্যাসেটে গান চালিয়ে শুনতে শুনতে সোফার মধ্যে শুয়ে পড়ে। এমন সময় তার ড্রেসিং টেবিলে থাকা একটা কাঁচের শিশি হঠাৎ করে পড়ে যায় এবং মেয়েটির ঘুম ভেঙে যায়। মেয়েটি উঠে সেটা দেখে এবং গানটা বন্ধ করে ভাবে যে ঠিক আছে, এখন তো আর কিছু করবো না, কালকে সকালবেলা পরিষ্কার করে নেবো না বলে একটু শুয়ে পড়ে। আবার হঠাৎ করেই নিজে থেকে গান চালু হতে শুরু করে দেয়। সে কী করে, সিডি ক্যাসেটটা ওটা থেকে বার করে আবার শুয়ে পড়ে, আবার নিজে থেকে চালু হতে শুরু করে দেয়। এবার তো মেয়েটি ভয় পেয়ে যায়। মেয়েটি ওই রুম থেকে দৌড়ে বাইরে বেরোতে যায়। এমন সময় মেয়েটির মাথায় একটা কী যেন লাগে এবং মেয়েটি আবার অজ্ঞান হয়ে যায়। ছেলেটি কিছুক্ষণ পর এসে দেখে তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। সে আবার তাকে কোলে করে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। পরদিন সকালে মেয়েটিকে জিজ্ঞেস করলে মেয়েটি তার সাথে ঘটা ঘটনাগুলি আবার বলে। ছেলেটি বলে, দূর, তুমি কি বলছো বলো তো, তোমার সব মনের ভুল, মনে হয় আমাকে আবার এই কাজটাও ছাড়তে হবে বলে ছেলেটি চলে যায়। মেয়েটি আর কিছু না বলে ফ্রেশ হয়ে যে দেখাশোনা করতো সেই রাজবাড়িটি তার কাছে যায় এবং তার সাথে কথা বলে। মেয়েটি যেই ওই ঘটনাগুলি সেই দেখাশোনা করার লোকটিকে বলে, সেই লোকটি থতমত খেয়ে যায় এবং আতো কথায় বলতে থাকে যে আমি কিছু জানি না ম্যাম, আমি কিছু জানি না, এখানে কিচ্ছু নেই, আমি তো কতদিন ধরে কাজ করছি, কই কিছু তো হয়নি, কিচ্ছু নেই এখানে। এটা দেখে মেয়েটি একটু ইতস্তত বোধ করে এবং পাশে থাকা চার্চে চলে যায়। গিয়ে চার্চে থাকা ফাদারকে সব বলে। ফাদার বলে, আচ্ছা ঠিক আছে, আমি কাল তোমাদের বাড়ি যাব এবং দেখব। তখন মেয়েটি বলে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ বলে চলে আসে। এরপর সেই লোকটি যে ওই রাজবাড়িটিকে দেখাশোনা করতো সেই রাজবাড়ির মালিকের কাছে যায় এবং গিয়ে বলে, মালিক আবার সেই ঘটনা ঘটতে চালু করে দিয়েছে, এর আগেও যতজন এখানে এসছে সবাই কিন্তু মারা গেছে, তুমি এদেরকে বাড়ি পাঠিয়ে দাও, আমার কিন্তু প্রচণ্ড ভয় করছে। তখন মালিক বলে, এই নাও পয়সার থলি, আরও কত লাগবে বলো,
আমি দিয়ে দেবো, তুমি মুখ খুলবে না কিন্তু। তখন লোকটি পয়সার লোভে সে চুপ হয়ে যায়। পরদিন থেকে শুরু হয় সেই ঘটনা। পরদিন সকাল হতেই তাদের রওনা দেওয়ার কথা ছিল দিল্লির উদ্দেশ্যে। সেখানে একটা মিটিং ছিল, তো তারা স্বামী স্ত্রী দুজনেই বেরিয়েছিল। তবে একটা ঝামেলার কারণে স্ত্রীকে আবার ফিরে আসতে হয়। এইটুকু সময়ের মধ্যে সেই ফায়দারটি আসে এবং পুরোটা ঘুরে দেখে সেই লোকটিকে বলে যে এই ঘরে যেন কেউ একটা রাত্রিরও না কাটায়। আসার সঙ্গে সঙ্গে আমার সাথে আগে দেখা করতে বলবে মেম সাহেবকে, তারপরে গিয়ে যেন এখানে থাকে, তার আগে যেন এখানে একটা রাত্রিরও না কাটায়, নাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। তখন লোকটি বলে আচ্ছা ঠিক আছে। এরপর ফাদার চলে যায়। তার কিছুক্ষণ পরেই ম্যাম ফিরে আসে, অর্থাৎ মেয়েটি ফিরে আসে। তখন লোকটি বলতে গিয়েও সেই ফাদারের কথাটা বলে না এবং মেয়েটি নিজের রুমে চলে যায়। এরপর সেই লোকটি ওই মেয়েটির ঘরে যায় এবং লোকটি বলে মেম সাহেব লাঞ্চের জন্য খাবার দিয়ে দিই, তাহলে আপনি খেয়ে নেবেন, এবং সাহেবের জন্য কি খাবার বার করব? তখন মেয়েটি বলে উনি আসবেন না, উনি চলে গেছেন, উনি কালকে আসবেন। তখন লোকটি বলে ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাবার দিয়ে দিচ্ছি, আপনি খেয়ে নেন, বলে সে চলে যায়। কিছুক্ষণ পর তিনি খেয়ে দিয়ে শুয়ে পড়ে। এবার রাত্রি হয়। রাত্রিরে শুরু হয় তার সাথে ঘটনা। হঠাৎ করে তার কানের সামনে কীরকম যেন একটা আওয়াজ হতে থাকে। মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং গুটিসুটি হয়ে বসে থাকে। এরপর তার যেন মনে হয় তার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। সে ভয়ে রুম থেকে দৌড়ে 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 নিচে লিভিং রুমের কাছে চলে আসে। এরপর মেয়েটি কিছু কারণে হোঁচট খেয়ে পড়ে যায় এবং সেই আত্মাটি তার পা ধরে লিভিং রুমের পাশে থাকা রুমটার ভিতর টেনে নিয়ে চলে যায়। এবং পরদিন মেয়েটিকে সেই রুম থেকে উদ্ধার করা হলে সে কেমন যেন হয়ে বসে আছে, না কোনো সাড়া দিচ্ছে, না শব্দ, না খাচ্ছে, না কিছু। সারাক্ষণ শুধু ওইভাবে কীরকম একটা ভাবে শুয়ে পড়ে আছে। মেয়েটির পর অর্থাৎ ছেলেটি ফিরলে সে দেখে তার স্ত্রীর এই অবস্থা। সে তৎক্ষণাৎ তার স্ত্রীকে সেইখানের হসপিটালে অ্যাডমিট করে এবং ডক্টর যখন তাকে ইঞ্জেকশন দিতে যায় তখন মেয়েটি তার হাত ধরে ফেলে এবং ডক্টর বলে আমাকে ইঞ্জেকশনটা লাগাতে দাও। বলে তুই আমায় ইঞ্জেকশন লাগাবি? তুই জানিস আমি কে? আমি তোর 14 গোষ্ঠীর সবার নাম জানি, দেখবি বলে তার দাদা, দাদু, মা, বাবা, দাদুর দাদু, দাদুর দাদু, তার পেশা, তারা কোথায় থাকতো, কী করতো, সব ঘড়ঘড়িয়ে বলতে থাকে। তখন ডাক্তারবাবু ভয় পুরো থতমতো খেয়ে যায় এবং কাঁপতে কাঁপতে নিজের অফিসে গিয়ে বসে। এরপর ছেলেটি তার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করে আপনি কি আমার স্ত্রীকে ঠিক করতে পারবেন কি পারবেন না? তখন ডক্টর বলে এ আমার সাধ্যের বাইরে, আমি কিচ্ছু করতে পারবো না, আপনি আপনার স্ত্রীকে নিয়ে চলে যান। এরপর সেই ছেলেটি তার স্ত্রীকে নিয়ে ঘরে চলে আসে। তখন সেই দেখাশোনা করা লোকটি বলে সব আমার ভুল, আমি পয়সার লোভে আগে কিছু বলতে পারলাম না, আমারই ভুল, আমার জন্য আবার একটা জীবন চলে যাবে। তখন ছেলেটি বলে হ্যাঁ কি বলছো তুমি? তখন লোকটি বলে হ্যাঁ, এর আগেও যতজন এসে এটা রিসর্টে কনভার্ট করার জন্য কেউই বাঁচেনি, সবাই মরে গেছে, এবার আপনাদেরও তাই হবে। তখন ছেলেটি বলে কি করব আমি এবার?
কি হবে, কীভাবে আমার স্ত্রীকে বাঁচাবো? তখন লোকটি বলে, হ্যাঁ, কাল না একটা ফাদার এসেছিল। এই শুনে ছেলেটি বলে, সেই ফাদারটি থাকে কোথায়? আশেপাশে কি কোনো চার্চ আছে? তাহলে আমাকে সেখানে নিয়ে চলো। তখন সেই লোকটি তাকে নিয়ে যায় ওই চার্চে এবং ফাদারের সাথে দেখা করাতে ফাদার বলে, ওই রাজবাড়িতে তোমরা কিন্তু একটা রাত্রিরও কাটিও না, নাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। তখন ছেলেটি বলে যে আমাদের সাথে অলরেডি দুর্ঘটনা ঘটে গেছে, আপনি এবার বাঁচাতে পারেন, যেভাবে হোক আমার স্ত্রীকে একটু ঠিক করে দিন, আমি আমার স্ত্রীকে হারাতে চাই না। তখন ফাদার বলে, আচ্ছা ঠিক আছে, আমি আজই সন্ধ্যেবেলা যাব, কিছু জিনিস নিয়ে যাব, দেখতে কি হয়েছে আপনার স্ত্রী। তখন আর কিছু না বলে ছেলেটি ফিরে আসে। সন্ধে হতেই ফাদার সেই রাজবাড়িতে চলে আসে। এরপর সেই মেয়েটির কাছে যায় এবং সেই পবিত্র জলটি তার গায়ে ছেটাতেই সেই মেয়েটি চিৎকার করে ওঠে এবং বলে, এই অমাবস্যা অবধি সময় আছে, এরপর তুমি ওকে আর বাঁচাতে পারবে না, আমি একে নিয়ে চলে যাব, কিচ্ছু করতে পারবি না বলে আবার শুয়ে পড়ে। তখন ফাদার বুঝতে পেরে যায় এটা অনেক জটিল ব্যাপার। এরপর তারা বাইরে বেরিয়ে লিভিং রুমে বসে কথাবার্তা বলে এবং দেখে যে অমাবস্যা মাত্র আর 2 দিন বাকি, আমাদের কালকেই কিছু করতে হবে, কারণ তার পরের দিনই অমাবস্যা। এই অমাবস্যা কেটে গেলে আর কিচ্ছু করতে পারবো না। তো তারা পরদিন সব জোগাড় জান্তি করে নেয় এবং তার পরের দিন রাত্রিবেলা সব কিছু নিয়ে বসে পড়ে এবং তার ফাদার সেই পবিত্র জল, একটা ক্রস এবং কিছু বই নিয়ে চলে আসে এক্সরসিজম করতে। এক্সরসিজম শুরু করার আগে ফাদার বলে ওর হাত পা ভালো করে খাটের সাথে বেঁধে দিতে, নাহলে কিন্তু ওই আত্মাটি যা খুশি করে নিতে পারে। এরপর তারা হাত পাটি বেঁধে দেয় এবং এক্সরসিজম চালু হয়। চালু হওয়ার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে ওঠে এবং দড়ি ফড়ি সব ছিঁড়ে দিয়ে বিছানা থেকে এক লাফ দিয়ে জানলা ভেঙে বাইরে বেরিয়ে যায় এবং দৌড়ে দৌড়ে কোথায় চলে যায়। তারা তাই খোঁজার জন্য দৌড়ে দৌড়ে যায়। প্রথমে যে বাড়িটি দেখাশোনা করতো সেই লোকটি তাকে দেখতে পায় এবং তার পিছনে যেতেই সেই লোকটিকে মেরে ফেলে। এরপর ফাদারটি তার কাছে দেখতে পায় এবং তার কাছে যেতেই সে ফাদারটিকেও মেরে ফেলে। এরপর মাত্র এই ছেলেটি বাকি আছে এবং সেদিন রাত্রি অমাবস্যা, পরদিন সে আর তার স্ত্রীকে আর পাবে না। সেই ছেলেটি ছোটোবেলা থেকেই হনুমানজি অর্থাৎ বজরংবলীর পুজো করত। তার চল্লিশা পুরো ঠোঁটস্থ ছিল। সে কি করে, সে মেয়েটির পিছু করতে থাকে। মেয়েটি দৌড়ে 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 লিভিং রুমে চলে আসে এবং দেওয়ালে ক্লাইম্ব করতে শুরু করতে থাকে। তখন ছেলেটি তার কাছে যেতেই সে নিচের দিকে নেমে আসে এবং বলে, তোর শেষ ইচ্ছাটুকু বল। তখন ছেলেটি বলে, আমার স্ত্রীকে একবার আমার সাথে একটু কথা বলিয়ে দাও। তখন তার স্ত্রী বলে, আমাকে বাঁচাও, আমি আর পারছি না। তখন ছেলেটি তার স্ত্রীকে চাপটে জড়িয়ে ধরে ফেলে এবং হনুমান চল্লিশা পাঠ করতে শুরু করে। যত হনুমান চল্লিশা এগোতে থাকে, যত এগোতে থাকে, ভূতটি অর্থাৎ আত্মাটি চিৎকার করতে থাকে, এত জোরে চিৎকার করতে থাকে যে লিভিং রুমের যতগুলো কাঁচের জিনিস ছিল সব ফেটে যায় এবং নিজেকে ছাড়ানোর জন্য একবার এই দেওয়ালে, একবার এই পাঁচিলে, একবার এই দেওয়ালে ধাক্কা দিতে থাকে। ছেলেটি কিন্তু তাকে ছাড়ে না, সে চল্লিশা পাঠ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। এরপর একটা সময় ওই ছেলেটির হাত একটু ফসকে
আত্মাটি বেরোতেই যায়, এমন সময় ছেলেটি ওর পাটা ধরে ফেলে এবং চল্লিশা পাঠ করতে থাকে। এরপর যখন সেই ছেলেটির চল্লিশা পাঠ প্রায় শেষ হয়েই আসে, তখন আত্মাটি ওই মেয়েটির শরীর থেকে বেরিয়ে আসে এবং মুক্তি হয়ে যায় সেই আত্মাটির। মেয়েটি এবার নর্মাল হয়ে যায়। এর পরদিন সকালবেলা সে মেয়েটির সাথে কথা বলতে, সে মেয়েটি এতদিন ধরে যা যা ঘটেছিল তার কিছুই মনে ছিল না। ছেলেটি একটু স্বস্তি পেল যে যাকগে, আমার স্ত্রী তো কিছু জানে না, নাইলে প্রচণ্ড ভয় পেয়ে যেত। এরপর সেই মেয়েটি আবার পুনরায় তার জীবনযাপন চালু করে। এখন সেই রাজবাড়ি আর নেই, ওই রাজবাড়ি ভেঙে রিসর্টে কনভার্ট হয়ে গেছে। তবে সেই গা ছমছমে ব্যাপারটা এখনও রয়েছে। এখন সেই মেয়েটির বয়স প্রায় 60-এর কাছাকাছি এবং ছেলেটি 65 ছুঁই। এখন তারা সুখে শান্তিতে জীবন যাপন করছে। তার একটা মেয়ে আছে, সেও অনেক বড় হয়ে গেছে। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। সবাই ভালো থাকবেন। আপনারা সবাই শুনছেন অশরীরীর ছায়ার কথা উইথ আকাশ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আরও বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।